প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার সংসদ অধিবেশনের ফাঁকে আমরা জানি যে স্পিকারের সহধর্মিণী তিনি ইন্তেকাল করেছেন, তার একটি জানাজার আনুষ্ঠানিকতা ছিল সেখানে, এবং তারপর প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার এক ধরনের সাক্ষাৎ হয়েছে এবং 20 মিনিটের মতো তারা আলোচনা করেছেন। আমরা সচরাচর আসলে এরকম দৃশ্য দেখতে পাই না। প্রথমত একটু জানতেই চাই এই দৃশ্যটি প্রথমত দেখে কেমন লেগেছে, আর দ্বিতীয়ত সংসদ অধিবেশন চলাকালীন আলাদা করে আবার প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার এক ধরনের সাক্ষাৎ খুব আগ্রহের জায়গা সবার। কি আলোচনা হলো? নিঃসন্দেহে আসলে আমাদের দেশের মানুষ এটা অভ্যস্ত নয়, কিন্তু সংসদীয় গণতন্ত্রে কিন্তু সংসদ নেতা মূলত প্রধানমন্ত্রী যিনি এবং বিরোধী দলের নেতা তাদের মধ্যে একটা সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, এবং তারা জাতির বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে কোনো সংকটের সময় সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা দুজন বসেন। এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের দেশের জন্য নতুন। আমি ব্যক্তিগতভাবে ধরুন 1991 সাল থেকে আমি সংসদ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আসলে কখনো এই ঘটনাটি ঘটেনি, এই ধরনের ঘটনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাই প্রথম। এবং এটা এই কারণেই সম্ভবত আজকে আমরা এই টক শোতে আলোচনা এনেছি, কারণ আপনারা জানেন যে নিউজের ভ্যালু হলো যদি কোনো ব্যতিক্রম কিছু থাকে। আসলে আমাদের জন্য, দেশটার জন্য ব্যতিক্রম, কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু একটা ব্যতিক্রম নয়, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা এবং প্রধান নেতা যিনি সংসদ নেতা থাকবেন। এবং এটা এই ধরনের খবর আসলে সবচেয়ে বড় সেটা হলো সাধারণ মানুষ এতে আশ্বস্ত হয়, ভরসার একটা জায়গা পায় যে সংসদে বিরোধিতা থাকবে, পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি থাকবে, একজন একজনকে তীব্র ভাষা আক্রমণ করবে, সমালোচনা করবে। এটা কিন্তু সংসদের মানে সৌন্দর্য, এবং এটা সংসদীয় গণতন্ত্রে এটাই স্বাভাবিক। এবং কোনো সংকট সমাধানের জন্য নেতারা বসবেন একসঙ্গে, একটু আলাদা করে আলোচনা করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু অতীতে আমরা দেখেছি মুখ দেখাতকে বন্ধ থাকতো, কেউ কারোর সাথে বসতো না। এবং সবচেয়ে বড় কথা, বসা তো দূরের কথা, সংসদ বয়কটের একটা কালচার অতীতে আমরা নিয়মিত দেখেছি, যার কারণে কখনোই 91 সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরেও এদেশে আসলে সংসদীয় গণতন্ত্রের যে সংস্কৃতি সেটার কোনো জন্ম হয় নাই, বিকাশও হয় নাই, বরঞ্চ সবসময় ডেটোরেট করেছে। এটা আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা একটা আশ্বস্ত হওয়ার জায়গা পাচ্ছি, এবং এটা ইতিবাচক হিসাবে দেখছি। এই কারণে আপনি জানেন যে সংসদে অনেক বিষয় রয়েছে যেটা আলোচনা করে সব সমাধান আনা যায় না, তখন এটা বাইরের আলোচনা হয়। এটা কিন্তু সব জায়গাতে, রাজনীতি হয়, সংসদ হয়, এমনকি আপনি জানেন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতেও যখন মূল কমিটির মিটিং বসে তখন অন্যরা কিন্তু আলাদা করে কথা বলে নেয় যে আসলে মিটিংটা আমরা কোন দিকে নিয়ে যাবো। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর সংসদের মতো একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন দুই নেতা একসাথে বসেন, পরস্পরের সাথে কথা বলেন, তখন সেটা তো আমাদের আশার উদ্রেক করেই। এবং আমরা এই ধরনের ঘটনা হয় কি, যে বিষয়টা সংসদের সমাধান হচ্ছে না, বরঞ্চ রীতিমতো আরও বেশি বিবাদ হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, পরস্পরের বিরুদ্ধে মার মুখে হয়ে উঠছে, সেটাকে প্রশমিত করে এই ধরনের নেতা যখন, তখন কিন্তু দুই দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু চিন্তা করেন তারা আসলে কি বলেছেন, আলাদা বার্তা যায়, একদম বার্তা যায়। শুধু সংসদ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা যায় না, দু দলেরই সংসদ সদস্যের কাছে একটা বার্তা যায়। এবং এতে সবচেয়ে বড় কথা সেটা হলো অনেক বড় ঘটনার সমাধান খুব সহজে পাওয়া যায়। অবশ্যই আমরাও আসলে সেই আশা রাখতে চাই। মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি যুক্ত হয়েছেন, আমরা আশা করি তাকে আমরা পাবো। মনিরা শারমিন, সেটি হচ্ছে যে যেহেতু আপনারা বিরোধী দলে আছেন, সেই হিসেব করে এই জায়গাটা আসলে আমাদের সবারই আগ্রহের জায়গা যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার যেই বৈঠক, অনানুষ্ঠানিকভাবে আমরা বলি যে বৈঠকটি হয়েছে, দিনভর নিশ্চয়ই সেই বিষয়ে কিছু না কিছু খবর হয়তো আপনার কানেও এসছে, সেটি জানবার আগ্রহ আমাদের সবার। যেই আলোচনা আসলে কি নিয়ে হয়েছে, তাদের দুজনের মধ্যে কোনো ধরনের ধারণা কি পেয়েছেন আপনারা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং যারা আসলে উপস্থিত আছেন স্টুডিওতে এবং অনলাইনে আমার সমালোচক তাদের শুভেচ্ছা। প্রথমত আসলে এটা মোটামুটি সংসদ অধিবেশনের একদম শেষ পর্যায়ে যেহেতু আলোচনা হয়েছে, সুতরাং আমাদের জানবার একটু সুযোগ কম। তবে হ্যাঁ, আমরাও আসলে এই ব্যাপারটা নিয়ে উৎসুক আর কি জানবার জন্য। এবং আমরা যেটা আসলে দেখছি সংসদ, আপনি যেটা একটু আগেই আলোচনা করছিলেন ভাইয়ের সাথে, যে সংসদ অধিবেশনের মাঝখানেও আমরা দেখি যে আসলে যারা বিরোধী দল এবং সরকারি দল তারা আসলে একে অন্যের সাথে কথা বলেন। এবং আমি আজকে কথা হচ্ছিল আমাদের একজন আমাদের 3জন এমপি, ওনাদের সাথে আক্তার হোসেন, তারপরে আতিক মুজাহিদ এবং আলামিন। তো ওনারা সংসদ
শেষ করে যখন এসছেন, তো ওনারা অনেক মজার বিষয় আসলে শেয়ার করলেন আমাদের সাথে, যে মানে আসলে ওই মাঝখানের ব্রেক গুলোতে কি হয়, মানে আলটিমেটলি যে তর্ক বিতর্কের যে একটা জায়গা সেটা তো থাকেই, কিন্তু এর মাঝখানে যেমন আমি আজকে একটা ঘটনা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি বলছিলেন যে তার জন্ম এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তো তার আসলে সংসদের যদি বলি যে উনার অভিজ্ঞতা, তো সেটা নিয়ে যখন কথা হচ্ছিল যে তার জন্মসাল এবং সেই সময় আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আসলে সংসদে ঢোকার অভিজ্ঞতা, মানে ঢোকার সময়ের এবং এখন পর্যন্ত তার অভিজ্ঞতা, এটা অনেক বড়। এবং এই জায়গা থেকে আসলে আমাদের যারা সংসদ সদস্য তারাও কিন্তু ভুলভ্রান্তির মাধ্যমে অনেক কিছু শিখছেন। এই যে শেখার যে একটা সুযোগ, এটি কিন্তু তারা পাচ্ছেন। এবং এইবার তো আসলে সংসদে অনেক নতুন সংসদ সদস্য, তারা আসলে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং দেখা যায় যে প্রত্যেকটা অধিবেশনেই তাদের আসলে অনেক এর সুযোগ আছে এবং সেই সুযোগ হচ্ছে, এবং এর মধ্যে আবার অনেক মজার কিছু অভিজ্ঞতাও আসলে তারা পাচ্ছেন। তো সেই অভিজ্ঞতাগুলো আসলে আমাদের সাথে শেয়ার করছিলেন আজকে। তো মানে আমি তো যেটা মনে করি যে এই সংস্কৃতিটা থাকা দরকার। যেমন আমরা যখন আসলে টক শোতেও কথা বলি, আমরা কিন্তু আসলে অন স্ক্রিনের বাইরে কিন্তু আমাদের এক ধরনের সম্পর্ক আছে, সুতরাং এই এই একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো আসলে থাকাই উচিত, এটা আমরা আশা করি। অবশ্যই। তবে আপনি এড়িয়ে গেলেন কি ধরনের আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার, সেটি হয়তো বা আমাদেরকে বললেন না। হয়তো জানা যাবে ২-১ দিনের মধ্যে, কারণ গণমাধ্যমের কাজই হচ্ছে নানা রকম খবরাখবর বের করে নিয়ে আসা। আমরা ওয়াদুদ ভাই আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে এই যে গত কয়েকদিন ধরে যদি এভাবে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখছি যে সচিবালয়ে বিভিন্ন যেই অফিসগুলো আছে তিনি সেটা যাচ্ছেন, এবং একই সাথে আজকে অনানুষ্ঠানিকভাবে বিরোধী দলের নেতার সাথে কথা বলছেন। এই যে আমরা দিনের পর দিন যেই সংস্কৃতি দেখে এসেছি রাজনীতির, এবং সরকার প্রধানের যে একক এক ধরনের ক্ষমতা, একদমই নিজেকে আইসোলেট করে রাখা, উনি ছাড়া আর কেউ আসলে কোনো কিছুর মধ্যে থাকবে না, বিষয়টা এরকম ছিল এক ধরনের। সেই জায়গা থেকে তারেক রহমান একেবারে সাধারণ মানুষের নেতা মতো আচরণ করছেন, যেটা আমরা বাইরের দেশের বড় বড় নেতাদের বা প্রাইম মিনিস্টারদের দেখি যে, এবং আমাদের সবার মধ্যে একটু আশা থাকে এরকম যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন, আমাদের নেতা যদি হতেন, সেটার কিছুটা ধারণা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই যে নতুন একটা ধারণা তৈরি হচ্ছে সরকার প্রধানের কাছ থেকে, সেটা আসলে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করে এসছেন, সেটা কতটুকু আসলে নিজেদের মধ্যে ধারণ করছেন? হ্যাঁ, আসলে আমাদের প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের মানে আভাস এবং চর্চা। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সংসদীয় নেতা যখন এই জাতীয় পজিটিভ ওয়ার্ক করেন, তখন এটা আমাদের মধ্যেও প্রভাব বিস্তার করে। আমরাও ওনাকে অনুসরণ করার চেষ্টা করি এবং আমাদের মধ্যে এরকম ইতিবাচক কাজ করে। আমরা সেটাকে ধারণ করার চেষ্টা করি। এবং বেসিক্যালি বাংলাদেশে তো এই সংস্কৃতি ছিল না। যেমন ধরেন আজকে বিরোধী দলের নেতার সাথে সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে, এটা যে যতটা সৌজন্যমূলক, পাশাপাশি সেখানে যে কিছু সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি তাও না। সংসদীয় আচরণ বা অ্যাক্টিভিটিস বা পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার বিষয় নিশ্চয়ই আলোচনা হতে পারে। কিন্তু এটা তো দীর্ঘদিন বিরোধী দলের সাথে সরকার দলের মুখোমুখি দেখাদেখি হতো না, চোখ দেখাদেখি হতো না। তো আমি মনে করি এটা একটা আমাদের রাজনৈতিক গুণগত মান উন্নয়নের জন্য এটা খুবই পজিটিভ একটা মানে দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু প্রধানমন্ত্রী উদ্যোগ না নিলে এটা কিন্তু হয় না। এটা কিন্তু সরকার দলীয় বা সংসদ নেতাকে উদ্যোগ নিতে হয় সবসময়। যদি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারও যদি এই জাতীয় উদ্যোগ নিত, নিশ্চয়ই সেটাও বিরোধী দল হিসেবে আমরা বা অন্যরাও অ্যাটেন্ড করতো না তা না। ওই চর্চাটা বিগত সরকার করে নেই এবং বিগত দিনে চর্চা ছিল না। এখন সরকার দল হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে চর্চাটা করছেন, সেখানে বিরোধী দলীয় নেতা হিসেবে ওনারাও কিন্তু সাড়া দিচ্ছেন না তা না। অতএব এটা একটা শুভ লক্ষণ। আমি মনে করি এটা একটা ভালো দিক। বাংলাদেশের গুণগত রাজনীতির গুণগত ধারা মান পরিবর্তন হচ্ছে, সহনশীল হচ্ছে। মানে স্ক্রিনের মধ্যে যা থাকে
এই যে মনিরা যেটা বললেন, এটা স্ক্রিনের বাইরেও একটা সম্পর্ক থাকে। যেমন দেখা যায় যে সংসদ অধিবেশন বিরতির প্রাক্কালে, বিরতির সময় এনসিপি নেতারা বা বিএনপি নেতারা কথা বলছেন বা জামাতের নেতারা কথা বলছেন, সৌজন্য আচরণ করছেন। এটা কিন্তু খুব ভালো দিক। যেমন এটা আমরা 2001 থেকে 2006 দেখছিলাম, জামাতের নিজামী সাহেব, যিনি পরবর্তীতে মারা যান, আওয়ামী লীগ ফাঁসি দিয়েছিল, নিজামী সাহেব, মুজাহিদি সাহেব, এরা কিন্তু প্রধানমন্ত্রী তৎকালীন সংসদ নেত্রী শেখ হাসিনার সাথে কথা বলতেন। এটা কিন্তু ভালো, কিন্তু কথা বলতেন সেখানে কিন্তু একটা ফাঁক ছিল। এখনকার সংসদ নেতা যেভাবে কথা বলছে সেটা লোক খুব আগ্রহ সহকারে আন্তরিকতার সাথে কথা বলছে। ওয়াদুদ ভাই, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হলো যে আসলে আমাদের সে রাজনৈতিক দলগুলো, যেটা সংসদে আমরা দেখেছি যে যিনি সরকারি দলে থাকতেন আর বিরোধী দলে থাকতেন, পরস্পরের প্রতিদ্বন্দ্বী আচরণ ছিল না, ছিল আসলে শত্রুতামূলক আচরণ। রাইট। আমরা দেখেছি প্রতিপক্ষ শত্রু এরকম মনে করা হতো। এখন সংসদে সংসদ নেতা জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তাদের এই বসাটা নিঃসন্দেহে সংসদে একটা ভালো পরিবেশ তৈরি করবে বলে আমরা আশাবাদী, এবং আপনি নিজেও সেটা বলছিলেন। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাইবো, এটা কি মাঠ পর্যায়ে পড়বে ইতিবাচক প্রভাবটা? হ্যাঁ, পড়বে। যদি সেটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পড়বে। যেমন ধরেন যে মানে স্বাভাবিক কারণে জামাত ইসলাম বা শিবির বা বিএনপি অথবা বিএনপির সমমনা দলগুলো যারা অংশগ্রহণ করছে, এদের নেতাকর্মীদের মধ্যে এই কালচারটার প্রভাব পড়বে। এটা পড়াটাই স্বাভাবিক। এটা যেমন আমাদের মধ্যে পড়ছে, তাহলে ওদের মধ্যে পড়বে না কেন? আমি একজন সংসদ সদস্য হয়েও আমার মধ্যে এটা কাজ করছে। আমি যদি কোনো কারণে জামাত ইসলামকে অপছন্দ করি, কিন্তু আমার নেতা যখন পছন্দ করছে, স্বাভাবিক কারণে আমি একটু সহনশীল হওয়ার চেষ্টা করব। আমার মধ্যে যদি আমি কোনো ব্যাপারে হার্ড থাকি, আমি একজন এমপি হয়েও আমি কিন্তু আমার নেতাকে অনুসরণ করে আমি সফট হচ্ছি। তার মানে আমরা সামনের দিনগুলোতে আসলে যেই ধারাবাহিকতা ছিল রাজনীতির, সেটির পরিবর্তন দেখতে পাবো বলে মনিরা আমরা শারমিন কি মনে করেন আর কি? আশা রাখতে পারি। জুলাই অভ্যুত্থানে জড়িতদের আমরা জানি যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সংসদে বিলে আকারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবং সেখানে সরকার এবং বিরোধী দল দুই পক্ষই ঐক্যমত্য হয়েছে। ছোট করে যদি একটু মন্তব্য আপনার নিয়ে আলোচনা শুরু করি। এটি আসলে খুবই ধন্যবাদ দেওয়ার মতো, প্রশংসা করার মতো একটা বিষয়। সেটা হচ্ছে দেখেন, মানে এটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এর আগেও কিন্তু পরিষ্কার করেছেন যে এই ক্ষেত্রে যখন আসলে এই যে উনি একটা রেফারেন্স দিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের সময়, মানে 71-এর সময় মুক্তিযোদ্ধাদের তখন আসলে মুক্তিযোদ্ধারা যে আসলে মানে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ একসাথে এসে তখন আসলে যেই ভ্যান্ডালিজম গুলো হয়েছে, তাহলে আমরা কি মুক্তিযোদ্ধাদের কি বলবো? তো এটার মাধ্যমে আসলে উনি একটা বোল্ড স্টেটমেন্ট আগেই দিয়েছেন। আজকে আরো একবার উনি পরিষ্কার করলেন যে প্রশ্নটা এরকম ছিল যে শুধুমাত্র পুলিশ হত্যার এই বিষয়টি সামনে এনে কিন্তু অনেক হ্যারাসমেন্টের মধ্যে অনেকেই পড়ছে আমাদের জুলাই যোদ্ধা যারা। তো সেই জায়গা থেকে আসলে এইটার হ্যারাসমেন্ট বন্ধে আসলে স্বরাষ্ট্র মন্ত্রী কোনো আছে কিনা, পদক্ষেপ আছে কিনা, বা এখানে আসলে আমাদের শঙ্কিত হবার মতো কিছু আছে কিনা। এবং আওয়ামী লীগের যারা লোকজন তখন কিন্তু মানে বিভিন্ন বাহিনীর পোশাকে তারা কিন্তু হামলা চালিয়েছে। সুতরাং তাদের আসলে কি হবে, তাদের ব্যাপারে ব্যবস্থাটা কি হবে? উনি একদম স্পষ্টভাবে বলেছেন যে যেই বাহিনীর পোশাকেই হোক, এই যারাই আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, একেবারে স্পষ্ট বাক্যে বলেছেন যে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হবে। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, এবং এই বক্তব্যের মাধ্যমে উনি আসলে এই যে যারাই আসলে এই জুলাই আন্দোলনের সাথে জড়িত, দল মত নির্বিশেষে, এবং এটা তো আপামর জনগণের একটা অভ্যুত্থান তখনই হয় যখন সাধারণ জনগণের সম্পৃক্ততা আছে। সুতরাং এটা একটা বড় বার্ডেন, একটা রিলিফ হয়েছে। এবং আমাদের যারা শহীদ পরিবার আছে তারাও কিন্তু এটার ক্ষেত্রে মানে এই একটা কথার জন্য মুখিয়ে আছে। কারণ এই যে দেখেন, এই পুরো যারা পুলিশ হত্যার কথা বলে আসলে যারা আমাদের শহীদ, তাদের কিন্তু এখানে অবমূল্যায়ন করা হচ্ছে, এবং এই জায়গায় সেই পরিবারগুলো এক ধরনের থ্রেটের মধ্যে পড়ছে যে তাহলে আসলে এই গণ অভ্যুত্থানটাকে অন্য কোনো খাতে প্রবাহিত করার কোনো সুযোগ পরবর্তীতে থাকবে কিনা। তো সেটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটি বিষয়। সরকারের পক্ষ থেকে যে ধরনের বার্তা দেওয়া হয়েছে এটি অবশ্যই প্রশংসনীয়। সর্দার ফরিদ, আপনার কাছে কি মনে হয়? একটা বিষয়, সেটা হলো যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সংসদে পাশ হবে, বিরোধী দল তো চাইছিলই,
এখন সরকারি দলও একটা ঐকমত্য পড়ছে, এটা একটা পজিটিভ মানে সংবাদ নিঃসন্দেহে। আপনি নিজেও মানে একটা মানে আশ্বস্ত হয়েছেন বলে আমার মনে হয়েছে আপনার বক্তব্যে। মনিরা শারমিন, আমার প্রশ্নটা আপনার কাছে সেটি হলো, জুলাই সনদ বাস্তবায়ন না হয়ে যদি এই আংশিক হয় তাহলে লাভ কি? না, জুলাই সনদ বাস্তবায়ন না হয়ে আংশিক হওয়ার ক্ষেত্রে তো আমাদের বক্তব্য সবসময় স্পষ্ট যে আমরা তো আংশিক বাস্তবায়ন চাই না, আমরা তো জুলাই সনদ বাস্তবায়নই চাই। এবং দেখেন, আপনার মনে থাকবার কথা, যখন আসলে বিএনপির পক্ষ থেকে, মানে সরকারি দলের পক্ষ থেকে যখন আমাদের এই প্রস্তাব দেয়া হয়েছিল যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের যে বিষয়টি জুলাই সনদে ছিল, সেটি কিন্তু আমরা এবং সেটি কিন্তু আসলে জুলাই সনদের আলোকে তারা আমাদের প্রস্তাবটি দেননি, বরং ওনারা বলছিলেন যে আসলে এটি সরকারি দলের একটা ঔদার্যের জায়গা, যে তারা চাইছেন যে বিরোধী দলের পক্ষ থেকে হোক, এবং যাতে করে আসলে সংসদটি মানে একটা যে ব্যালেন্সের কথা আমরা বলছিলাম সেটি হোক। কিন্তু আমরা কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা বলছি যে এরকম আংশিক ভাবে কোনো দলের ঔদার্যের খাতিরে আসলে এই বিষয়গুলো মানে জুলাই সনদ বাস্তবায়নের থেকে সরে না যাক, কারণ আমরা এরকম আংশিক বাস্তবায়ন চাই না। আমরা তখন এই প্রত্যাখ্যানের মাধ্যমে এই বার্তাটাই দিতে চেয়েছি যে আমরা চাই যে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন, এবং যেটি কিন্তু ঐকমত্যে পৌঁছেছে সকল রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে সেই কমিটমেন্টটা আসলে আমাদের রাখা প্রয়োজন। এবং দেখেন, এটা তো আসলে জাতীয় স্বার্থে, আমরা কিন্তু এই জুলাই সনদের ক্ষেত্রে আমাদের যে ঐকমত্য, এটা কিন্তু আমাদের দলীয় স্বার্থকে পেছনে রেখে, দেখেন প্রত্যেকেরই কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমাদের দলীয় এজেন্ডা আছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র এই জায়গাতে আমাদের দলীয় এজেন্ডা একটু পেছনে রেখে আমরা যদি আসলে এই এই ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সইটা করেছি সেখানে জুলাই সনদটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করলাম প্রথম ভাগে, সেই সংস্কৃতিটা কিন্তু রয়ে যাবে, এবং সেটা আমরা আরো অনেক বেশি সাস্টেইন করাতে পারবো বলে আমি মনে করি। ওয়াদুদ ভাইয়া, আপনার কাছে একই প্রশ্ন, যে এই জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ বিল আকারে উপস্থাপিত হওয়ার বিষয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সরকার এবং একই সাথে হচ্ছে বিরোধী দল তারা একমত হয়েছেন। সরি, হ্যাঁ, এ বিষয়ে অবশ্যই একটা সুন্দর বিষয় বা সবার সার্বজনীন বিষয়ে আমরা জুলাইয়ের ব্যাপারে যে আমরা একমত, জুলাই আন্দোলনের বিষয়ে যে আমরা সবাই ভিকটিম, ক্ষতিগ্রস্ত এবং লাভবান বলতে এই অর্থে বলছি যে আমরা এটা ফ্যাসিস্ট মুক্ত হলাম। অতএব আমরা জুলাই যোদ্ধাদের এখানে তো আমাদের দলের যেমন ছাত্র দলের 400 মানে যে প্লাস 400-450 প্লাস নিহত ব্যক্তি আছে, ছাত্র আছে, এভাবে সাধারণ ছাত্র ছাত্রী পেশাজীবী অনেক নিহত, তো সেই বা অনেকে এখনো আহত, তাদের সম্মানার্থে আমাদের দায়িত্ব, অনেক দায়িত্ব, শুধু এটা নয়। অতএব তাদের সুরক্ষা অধ্যাদেশে আমরা সবাই একমত, এবং সে বিষয়ে আমরা কোনো রকমের অবহেলা করতে চাই না। আমরা তাদেরকে সম্মানিত করতে চাই এবং তাদের সুরক্ষা দিতে চাই। তো বিরোধী দলের সাথে আমরা একমত হয়েছি, এর অর্থ এই নয় যে বিরোধী দল যদি এই প্রস্তাবটা না আনতো আমরাও নিশ্চয় আনতাম, আমরাও চাইতাম। তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ যে তারা এই প্রস্তাবটা আনছে, তারা তো আমাদের মনের কথাটাই আনছে। অর্থাৎ এই জায়গায় আমাদের দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। আমাদের যেটা আমরা লালন করি তারাও যে লালন করে, সেজন্য তাদেরকে ধন্যবাদ, এবং তারা যেটা চেয়েছে আমরা সেটা চাচ্ছি। পাশাপাশি যে জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার বাস্তবায়ন, সেটার যে পদ্ধতিগত বিষয় আছে সেখানে একটু ভিন্নতা আছে। যেমন গতকালকে যে বিতর্কটা হয়েছে এটা সংসদীয় সৌন্দর্য, কিন্তু সেখানে একটা জিনিস আছে যে আমরা কি চাচ্ছি, সরকার দল কি চাচ্ছে, বিরোধী দল কি চাচ্ছে। বিরোধী দল যা চাচ্ছে সরকার দলও চাচ্ছে, তাই তো বিতর্কটা কেন হলো? বিতর্কটা বিরোধী দলের বুঝার ভুল ছিল যে কোন ধারায় সংসদে এই প্রস্তাবটা আসছে। 71 ধারায় কিন্তু এটা আসছে জনগুরুত্ব সম্পন্ন ইস্যুতে, কিন্তু এটা আসলে জনগুরুত্ব সম্পন্ন ইস্যুতে আলোচনা করলে আধা ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু এটা হবে 62-তে। এটা নিয়ে সমস্যাটা ছিল। আমাদের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব বুঝাতে চেয়েছেন বিরোধী দলকে বা সংসদকে যে এটা আপনার 71 ধারায় যদি হয় ভুল থেকে যাবে, গলত থেকে যাবে, অতএব এটাকে সংশোধিত আকারে 62 ধারায় নিয়ে যেতে হবে। এটাই বুঝাতে গিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যরা হয়তো এটা বুঝে নাই,
বুঝতে পারে নাই, যার জন্য ওনারা তর্কে বিতর্কে জড়িয়েছে। কিন্তু বেসিক্যালি ওনারা যা যা চাচ্ছে সরকার দল তার সাথে দ্বিমত নাই। শুধু পার্থক্য হলো ওনারা 2টা শপথ নিতে বলেছিল, চাইছিল, আমরা 2টা শপথের পক্ষে না। কেন পক্ষে না? আমরা তো ওই জুলাই সনদের ব্যাপারে আমরা একমত, জুলাই সনদের ব্যাপারে আমাদের কোনো ভিন্নতা নেই। ওনারা যা যা চাচ্ছে আমরাও তা চাই। পার্থক্যটা এখানে যে জুলাই সনদের জন্য আলাদা শপথ নিতে বলছেন, কিন্তু আলাদা শপথ নেওয়ার সাংবিধানিক যুক্তি নাই। সাংবিধানিকভাবে যে জিনিসটা আমরা পাশ করতে পারবো, যে জিনিসটা আমরা সফল করতে পারবো, সেই জিনিসটার জন্য তো আলাদা শপথ, আলাদা মানে কমিটি সদস্য, সংসদীয় সদস্যদের দরকার নেই। এটা সংবিধানের আলোকে, সংসদের পদ্ধতিগত সিস্টেমের আলোকে আমরা করতে পারি। অদূত ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে গণভোট অধ্যাদেশের কি হবে? না, গণভোট অধ্যাদেশটা তো ওইখানেই থাকছে, জুলাই সনদের ভিতরেই থাকছে, সেটা নিয়ে আলোচনা হবে, সেটাও আলোচনার বাইরে না। গণভোটের অধ্যাদেশ তো কোর্টে নেওয়া দেওয়া হয়েছে, গণভোটের ফলাফল ইত্যাদি নিয়ে কোর্টে ওঠানো হয়েছে। মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, যেটা আসলে কি পরিণতি আমরা জানি না। না, কোর্টে যদি কেউ যায়, একজন নাগরিক হিসাবে যদি কোর্টে যায়, আপনারা তো বাধা দিয়ে রাখতে পারবো না। কোর্ট নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট দিবে, একটা রায় দিবে, যেটা আমাদের দেশের জন্য, সবার জন্য ভালো হবে, যেটা বিধিসম্মত হবে, যেটা আইনসম্মত হবে, সেটাই দিবে। আমরা কোর্টের উপরে তো আমরা কিছু করতে পারবো না। একই কথা কিন্তু শেখ হাসিনা আমলে বলা হতো। না, শেখ হাসিনা অনেক বিষয় বলা হতো, সেখানে একটা বিষয় আছে, কোর্টকে বা বিচার বিভাগকে শেখ হাসিনা হ্যান্ডেল করতো, ইনসিস্ট করতো, চালাতো। এখন তো তখন সুশাসনের ঘাটতি ছিল, এখন তো সে জিনিসটা নাই। সে জিনিসটা আমরা সরকারি দলের পক্ষ থেকে যেহেতু আপনি ওয়াদুদ ভাই আজকে সংসদে ছিলেন, একটু একটা বিষয় আমি আপনার কাছে একটু জানতেই চাই, সেটা হচ্ছে এই গণভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আসলে কি জানিয়েছেন? বিভিন্ন গণমাধ্যমে আসলে সেটা আসছিল যে যেহেতু এটি আদেশ, এটি নিয়ে আলোচনা করবার সুযোগ অথবা এটি সামনের প্রক্রিয়াটি নিয়ে কোনো ধরনের কিছু করবার নেই। আসলে তিনি এই বিষয়ে কি বলেছেন, একটু যদি আমাদেরকে বলেন। উনি এভাবে বুঝাতে চাননি, উনি চেয়েছেন যে সেটা যদি গ্রহণযোগ্য হয় আমরা সংসদে আলোচনা করে ঠিক করবো উভয়পক্ষে, যে সেখানে একটু ভ্যাট টার্মের কিছু বিষয় আছে, থাকলেও আমরা সেটা জুলাই সনদের মধ্যে আলোচনা করব। এ ব্যাপারে মানে দ্বিমত নাই, আইনগত বিধিগত কিন্তু দ্বিমতের প্রশ্ন উঠছে। সেটা দেখা যাক কোর্ট কি রায় দেয়। পাশাপাশি পার্লামেন্টও আলোচনা হবে, সেখানে আমি আশা করি জুলাই সনদের মধ্যেই গণভোটের বিষয়টা একসাথে আলোচনা হবে এবং এ ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট সবার কাছে উপস্থাপিত হবে, এটাই আমরা আশা করি। এবং গতকাল আমরা দেখেছি যে বিরোধী দলের কয়েকজন নেতা, আমরা রাতের বেলা জানি যে বিশেষ কমিটির একটি বৈঠক হয়েছে বিএনপির, আমরা সংসদে দেখেছি। তারপর গণমাধ্যমের সাথে যখন কথা বলেছে বিরোধী দলের সদস্যরা, তারা তখন বলছিল যে সরকারের পক্ষ থেকে গণভোট বাতিল করার এক ধরনের অবস্থানে আছে। আসলে কি সেটি কি আপনারা বাতিল করার কোনো অবস্থানে আছেন বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন? না না না, এটা ওনারা আশঙ্কা করছে, ওনাদের আশঙ্কা। আসলে আমাদের দেশের কালচার অনুযায়ী বিরোধী দলগুলো সবসময়, হয়তো আমরা এখন ভাবি এই জন্য যে সরকার দল সবসময় একটা কনজারভেটিভ থাকে, উদার থাকে না, সেই জন্য আমাদের মধ্যে প্যানিকটা তৈরি হয়েছে। বহুদিনের কালচার থেকে তো আমরা বেরিয়ে আসতে পারবো না, সময় লাগবে। এখন বিরোধী দল তাই মনে করছে যে এটা বোধহয় হাসিনার সরকার বা হাসিনার সংসদ। হাসিনার সংসদ হলে এটা ঠিকই, ধারণাটা সঠিক, কিন্তু এখন তো এই সংসদ নেতা, এই সংসদ অনেক উদার, সরকার দল উদার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তারেক রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং উভয় পক্ষের প্রতি শ্রদ্ধাশীল। অতএব এখানে সেরকম আশঙ্কার জায়গা নেই। যেমন ধরুন যে গতকালকে যে কথাটা বললেন, তখন যে আলোচনাটা হয়েছে, আলোচনাটা ছিল গঠনমূলক, যে ৭২ দ্বারা যাবে না ৭১ দ্বারা যাবে, এটা সংশোধন হওয়া দরকার। মানে সালাউদ্দিন আহমেদও বলেছে বারবার যে আমরা একমত, আমরা এই পয়েন্টে আমরা একমত, জুলাই সনদের বিষয়ে আমরা একমত, আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি, স্পিকারও একমত। তাহলে কোথায় বিরোধটা হলো? কালকে যে ওদের যে আমাদের মানে বন্ধু বা বিরোধী দলীয় বন্ধুরা, ওদের যে সিনিয়র বয়স্ক এমপি বলবো, ওরা নবাগত হইলো, অনেকে সিনিয়র বয়স্ক সামনের সারি, দ্বিতীয় সারিতে যারা বসা ছিল, ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওদের যে অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, এটা খুবই মানে মানে কটুর। তো ওনারা হয়তো ভাবছিল যে না, বোধহয় সরকার দল এটা চাচ্ছে না, সেজন্য ওনারা হই হুল্লোড় যেটা করছে, এটা কিন্তু আমি বলবো এটা ওনারা ঠিক করেননি। তবে ওনাদেরও দোষ দেওয়া যায় না, অতীতে তো সংসদে এমনই হয়েছে
সেই কালচার থেকে ওনারা ভাবছে যে বোধহয় বর্তমান সরকার দলও বোধহয় এরকম কনজারভেটিভনেসটা কাজ করছে সরকার দলের, এই জন্য ওনারা আশঙ্কা থেকে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা হুঙ্কার ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। তা আমি ওনাদেরকে অনুরোধ করব বা এই মাধ্যমে, এই আপনাদের মাধ্যমে বলবো যে ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি হয় আমরা শেষ পর্যন্ত দেখি, তারপরে কথা মনিরা বলবো। শারমিন, কি হয় আমরা শেষ পর্যন্ত দেখি। আম, আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই আশঙ্কাটা তো আসলে অমূলক না, তাই না? এটার আশঙ্কা কোথা থেকে শুরু হয়েছে আমি যদি একটু রেফারেন্স টানি, দেখেন ওয়াদুদ ভাই বলছিলেন যে আম, এই বিষয়টি, গণভোট অধ্যাদেশের বিষয়টি হচ্ছে আদালতে নিয়ে যাওয়ার ব্যাপারটা, যে কেউ যদি নিয়ে যায়, কোনো নাগরিক যদি নিয়ে যায়, তাহলে আসলে কি করা যাবে। এখন এই কথাটা হচ্ছে আমার একটা ডেজাভু হচ্ছে, যে এটা আমরা যখন ঐকমত্য কমিশনে কথা বলছিলাম, আমাদের একটা পর্যায়ে হচ্ছে জনাব, এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, উনি হচ্ছে বলেছিলেন তখন যে এই বিষয়টি যদি আসলে কোর্টে কখনো চ্যালেঞ্জ হয়, আমরা কিছু করব না, কিন্তু কোনো নাগরিক যদি আসলে চ্যালেঞ্জ করে, তখন আসলে এটার কি হবে সেটার ব্যাপারেও আমাদের আসলে চিন্তা করে রাখতে হবে। তো এইটা আবার দেখেন, একটা এই নির্বাচনের পরবর্তী সময়ে আমরা এখন যখন দেখছি যে আসলে কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, কোনো নাগরিক করেছে, কিন্তু দেখেন এগুলো তো আসলে আমরা বুঝি যে একটা মানে আদালতকে এই ধরনের রাজনৈতিক বিষয়ে, যেখানে যা রাজনৈতিক ভাবে ঐকমত্যের একটা বিষয়, সেখানে আদালতকে টেনে আনলে, এবং এটি আসলে কারা টেনে আনে এটা তো আমরা জানি, কারণ আদালতে তো আসলে দলীয় আইনজীবী এবং যারা আসলে রিটটি করেছে বা এই বিষয়টিকে আসলে আদালতে নিয়ে গেছে, তাদের পরিচয় কিন্তু এখন প্রকাশিত। সুতরাং এই ধরনের কথা বলে তো আসলে মানে এখন তো পার পাওয়া সুযোগ একটু কম, কারণ আমরা সবাই এখন অনেক সচেতন। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু, যে আমাদের আসলে সবচেয়ে বড় অসুবিধার জায়গা ওইটাই, যে মানে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। শেখ হাসিনাও এইরকম করেই আসলে আমাদের অনেক হাইকোর্ট দেখাইছে, এবং এই ধরনের রাজনৈতিক বিষয় আদালতে নিয়ে যাওয়ার ফলে সেটার ফল কিন্তু বিএনপির মতো কেউ ভোগ করে নাই, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি যখন তারা আদালতে নিয়ে গেছে এবং বারবার করে হাইকোর্ট দেখিয়ে এই বিএনপিকেই কিন্তু তারা 17 বছর ক্ষমতার বাইরে রেখেছে। সুতরাং এই যে দেখেন গণভোটের বিষয়টি, এটা মীমাংসিত বিষয়, বরং গণভোটের বিষয়টি আবার আদালতকে টেনে এনে এটি প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে এই যে একটা সুন্দর সংস্কৃতির কথা আমরা বলছি, এই সংস্কৃতিটাকে নষ্ট করার এক ধরনের আমি উপলক্ষ দেখি। কারণ আমার মনে হয় যে এটা কিন্তু সংসদেও আলোচনা হয়েছে, যে এটা হচ্ছে সবসময় কিন্তু জনগণের যে অভিপ্রায়, জনগণ সরাসরি এখানে একটা তার মতামত দিয়েছে, এটি কিন্তু সবকিছুর উপরে গণভোট, সবকিছুর উপরে জনগণের রায়, জনগণ নিজের সিদ্ধান্তটা নিয়েছে, সেখানে কিন্তু আসলে পরোক্ষভাবে না। আমরা যেটা সংসদে দেখি সেটা হচ্ছে এমপি নির্বাচন এবং তাদের মাধ্যমে আইন প্রণয়ন, সেটি কিন্তু পরোক্ষভাবে জনগণের রায়, কিন্তু এটি কিন্তু জনগণের প্রত্যক্ষ রায়। সুতরাং জনগণের প্রত্যক্ষ রায়কে কখনোই আসলে চ্যালেঞ্জ করা, সেটি আসলে রাজনৈতিক পরিবেশের জন্য, রাজনৈতিক সংস্কৃতির জন্য সেটি ভালো না, এবং এটি একটা বড় জটিলতা তৈরি করবে ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। তো সেটি আসলে আমাদের রাজনৈতিকভাবে আমাদের কারোর জন্যই আসলে মঙ্গলজনক হবে বলে আমি মনে করি না। সর্দার ফরিদ, আপনার কাছে কি মনে হয় যে মনির শারমিন যেটা বলছিলেন যে রাজনীতিকরণের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে হয়তো গণভোটের প্রক্রিয়াটি চলে যাচ্ছে, এটা তারা আশঙ্কা করছেন, আপনিও কি তাই মনে করেন? সরকারি দলের কর্মকাণ্ড তাই মনে করাটাই স্বাভাবিক। অনেকে মনে করছেন, অনেকে অভিযোগ করছেন যে সরকার দল হয়তো চাচ্ছে না যে গণভোটের রায়টা বাস্তবায়ন হোক। আসলে এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। মনিরা শারমিন বলছিলেন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিইনি, এটি বোধহয় সবচেয়ে বড় দুর্ঘটনা। সংকটটা হলো যে জনগণ যে রায়টা দিয়েছে সেটা আমি কোর্টে নিয়ে যাব, পার্লামেন্টে নিয়ে যাব, এটা কোনো মানে হয় না। তাহলে তো কোর্টই প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে দিতে পারে, বিরোধী দলের নেতা নিয়োগ দিতে পারে, এমপিদের লিস্ট করে বলবে যে ঠিক আছে এরা এমপি হয়ে যাবে। তাহলে জনগণের ভোটেরই দরকার নেই। যেখানে 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে কিভাবে, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয় কিভাবে, সরকারি দল যখন বলে যে কোর্ট একটা ডিসিশন দিবে, কারণ কোর্ট কিভাবে হাইকোর্ট দেখায়, আর যেটা মনিরা শারমিন বলছিলেন, এটা আমরা অতীতে দেখেছি। এবং আপনি জানেন যে একই রকমভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও হয়েছিল, কিন্তু কোর্ট কি করেছে, বাতিল করে দিয়েছে। এটা তো আসলে হয় না। গণরায়কে আপনি আদালতে নিয়ে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবেন, তাহলে গণরায়ের দরকারটা কি? তাহলে সব কিছু আদালতের সিদ্ধান্ত হোক। একজনে বলুক যে গণভোটের পক্ষে আদালত, আপনি কি বলেন, আদালত রায় দিয়ে দেখ হ্যাঁ বা না, তাহলে তো ভোটের কোনো প্রয়োজন পড়ে না। আসলে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটের পক্ষে তো বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভোট চেয়েছেন, চাননি? তাহলে কি?
তাহলে তো গণভোটের রায়টা তো ওকে, যে সরকার যারা আছেন তারাও চেয়েছেন, বিরোধী দলও চেয়েছেন, এবং যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু 70% ভোট পাননি, তারা পেয়েছেন 50% মতো যারা এখন ক্ষমতাসীন রয়েছেন। তাহলে কি 70% ভোট সবাই মিলে দিয়েছে, এটার আলাদা গুরুত্ব রয়েছে। এখন এই মুহূর্তে যারা সরকারি দলে আছেন তারাও ভোট দিয়েছেন, যারা বিরোধী দলে রয়েছেন তারাও ভোট দিয়েছেন। এখন আমি এই প্রশ্ন যদি কেউ উঠায় যে বিএনপির লোকজন যারা হাতে ভোট দিয়েছে গণভোটের পক্ষে, তাদের রিয়াকশনটা কি হবে, এর জবাব কে দিবে? কাজেই পাবলিক যেটা চান এটাকে অস্বীকার করতে গেলে খুব সংকট তৈরি হবে, এবং জুলাই সনদ এবং এই গণভোট এইগুলো যদি বাতিল করার চেষ্টা করা হয়, সেই চেষ্টাটা যেভাবেই হোক না কেন, নির্মোহভাবে এটা স্পষ্ট বলা যায় সেটা খুব ভালো খবর নয়। এবং সবচেয়ে সংকট যেটা, সেটা হলো যে এটা কোনো দলের সংকট হবে না, শেষ পর্যন্ত এটা দেশের সংকট হবে। আরেকটা বিষয়, এই মুহূর্তে আমরা দেখছি যে সরকার নানান কারণে একটু নাজুক পরিস্থিতিতে রয়েছে। শুধু এই বাংলাদেশের সরকার নয়, এছাড়া সারা পৃথিবীতেই ইরান যুদ্ধের কারণে সবার একটা নাজুক পরিস্থিতি রয়েছে। ডলারের সংকট তৈরি হচ্ছে, জ্বালানির সংকট তৈরি হয়েছে, আরও নানান ধরনের। এবং এই জ্বালানি সংকট হলে কি হয়, নানান সংকট এসে জোর হয়, খাদ্য সংকট দেখা দেয়, সার সংকট দেখা দেয়, নানান সংকট দেখা দেয় একটা থেকে। এখন এই রাজনৈতিক সংকটটা যদি সামনে চলে আসে আমাদের দেশে, তাহলে সেটা একটা বড় ধরনের ডিজাস্টার হবে। আমাদের সরকারের প্রতি সবার একটা আহ্বান থাকে সাধারণত, যে আপনারা জনরায়টা মানতে অসুবিধাটা কোথায়? আর যে জিনিসটা সবসময় সামনে আনার চেষ্টা করা হচ্ছে সংবিধান। এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়েছে, এত কিছু হয়েছে। আর সংবিধান এমন কোনো বিষয় নয়, পবিত্র কোনো গ্রন্থ নয় যে সংবিধান বদলানো যাবে না। মানুষ সংবিধান তৈরি করে, তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধন করে, কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে সংবিধানের দাড়ি কমা সেমিকোলনের অনেকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। এই দাড়ি কমা সেমিকোলন দিয়ে জুলাই বিপ্লব হয়নি, তারেক রহমান লন্ডন থেকে আসেননি, সালাউদ্দিন সাহেব ভারত থেকে আসেননি, এই কারণে আসেননি। কাজেই মূল টার্গেটটা যদি থাকে প্রো কান্ট্রি, দেশের জন্য যা করলেন সেটা আমরা করব, তাহলে কিন্তু সংকটটা থাকে না। সেখানে কারোর দিকে চেয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সংকট তৈরি হয়। শুধু দলের প্রতি সিদ্ধান্ত যদি করা হয়, সেটা আলটিমেটলি দলেরও ভালো হবে না। যে যতই বলুক না কেন, জনরায় না মানলে কারোই ভালো হয় না, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক। এখানে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম 5ই আগস্টের পরে, সেই পরিবর্তনটার এই সংসদীয় গণতন্ত্রে সম্ভব, কারণ সবাই একসাথে কথা বলে। কিন্তু সেই সংবিধান পুরনো বলে যদি আওড়ানো হয় তাহলে সংকট তৈরি হয়। কারণ যখনই বলে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না, এই নির্বাচন তো সংবিধানের অধীনে হয়েছে, সংবিধান নিয়ম মতো হয়েছে, গণভোট সংবিধানের নিয়ম মতো হয়েছে, কোনোটাতে হয় নাই। আমার সুযোগ মতো আমি করবো সংবিধান, যতটুকু আমার সুযোগ নাই ততটুকু করবো না, এটা তো হয় না। দেখুন, আলোচকরা, আমার সহ আলোচকরা দুজনেই যেভাবে বলছেন যে মনে হয় যেন বিএনপি বলছে আমরা গণভোট মানি না। বিএনপি এমন কথা বলছে? তাহলে কেন আপনারা ঠেলে দিচ্ছেন যে বিএনপি গণভোট চায় না? এখন দেশের কোনো নাগরিক, সেটা বিএনপি হতে পারে, জামাতের হতে পারে, নির্দলীয় হতে পারে, তারা যদি কোর্টে যায়, আপনারা আমার কি করার আছে? এখন এটা যদি আপনি বলতে এটা পুরানো স্টাইল, তাহলে আপনি আমি মনে করি সঠিক বলেন নাই। পুরোনো স্টাইল, পুরোনো মানসিকতা অন্তত বর্তমান সরকারের মধ্যে নাই। অদূত ভাই, আমরা এখানে 3 জন আছি, আমি জানি, আপনাকে চিনি, আপনি আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আপনি খুব স্ট্রাগল করা মানুষ, এবং খাগড়াছড়িতে আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা জানি। আমাদের এই 3 জনের অভিজ্ঞতার চেয়েও আপনার একা অভিজ্ঞতা তার চেয়ে বেশি। আপনি আমাদের চেয়ে ভালো বুঝেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে, কেন ঘটে, পিছনে একটা খবর থাকে। আমরা আসলে জনগণের ইচ্ছাটার বাস্তবায়ন চাচ্ছি অদূত ভাই, আর কিছু না। আপনারা জনগণের ইচ্ছাটা বাস্তবায়ন চাচ্ছেন, তার অর্থ কি বিএনপি কি জনগণের বাইরে নাকি? জনগণের ইচ্ছাটা তো বিএনপিও চায়। অবশ্যই বিএনপিও চায়। বিএনপি তো বিচ্ছিন্ন দল না। যেমন এবারে যে আপনি বললেন যে তাহলে যে নির্বাচনটা কিসের আলোকে হয়েছে, মানে সংবিধান বহির্ভূত ভাবে হয়েছে, মিনিংটা আপনি জ্ঞাতসারে বলছেন কি আমি জানি না, অজ্ঞাতসারে বলেন। এবারে সংসদ নির্বাচনটা মানে সংবিধানের বাইরে হয়নি। আর সংবিধান যেহেতু বিদ্যমান, আমরা তো সংবিধানের মধ্যে কথা বলতেই হবে। আর সংবিধানকে যদি পরিবর্তন করতে হয়, দরকার হয় সংবিধানের বাইরে যাওয়ার, সেটা আমরা সংবিধান চেঞ্জ করব, পরিবর্তন করব। সংবিধান যেমন বাইবেল না, ঠিক তেমনি সংবিধান আমরা পরিবর্তন করার আগে তো সংবিধানের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমরা সংবিধানের মধ্যে থেকে অথবা সংবিধানের বিয়োজন সংযোজন করেই করব। আমরা তো এটা বলছি না যে সংবিধানের বাইরে কিছু করা যাবে না, যাবে।
সংবিধান আগে সংশোধন করতে হবে। যেমন ধরুন যে আপনি তাহলে কোর্টে কি গেছেন। সামনে আমরা সংবিধান সংশোধন বা সংস্কার করার প্রক্রিয়াটি দেখতে পাবো বলছেন আপনি? হ্যাঁ, অবশ্যই, যেখানে প্রয়োজন সেখানে আমরা আমরা সংবিধান আমরা এই আলোচনা চালিয়ে যাব, সংশোধন হবে। তবে বিরতির আমি পর আছেন আরেকটা আপনারা। পয়েন্টে 1 মিনিট জি বলবো বা জি 1 সেকেন্ড বলবো, কয়েক জি সেকেন্ড বলবো, যে সেটা হলো যে কি মানে কোর্ট আমাদের প্রয়োজনীয় একটা জিনিস। যেমন এই যে গণবিপ্লবের মাধ্যমে, বিপ্লব বলবো না, গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই হাসিনা সরকারের পতন হলো, সেখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের জরুরি হয়ে গেল এবং ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া কোনো রাস্তা নাই। সেই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করার জন্য যে শক্তি, সেই শক্তিটা কিন্তু কোর্টে যেতে হয়েছে। কোর্টে গিয়ে কিন্তু 6 ধারা ইন্টারিম গভর্নমেন্টকে থাকতে দেওয়া হয়েছে। শক্তি বলিয়ান করেছে, শক্তিতে বলিয়ান করেছে। কোন ধারায়? কোর্টের দায়ে। কোর্টের রায়টা কি ছিল? এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতে পারবে। এই 6 ধারা যদি কোর্টের রায় না আসতো, তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কাজ করার বৈধতা পেত না। অতএব কোর্টকে আমাদের অবহেলা করার সুযোগ নেই। আমাদের কোথাও কোথাও প্রয়োজনে কোর্টকে ব্যবহার নাগরিক, ব্যক্তি, দল করতে পারবে। সেটাকে যদি আপনি অন্যদিকে আঙুল তোলেন, সেটা আমি মনে করি মানে সবসময় এক না। হাসিনা তারেক রহমান এক না। অতএব হাসিনা তারেক রহমানের ইচ্ছা এক না, কর্মপদ্ধতি আমরা কর্মকৌশল এক। আমরা ফিরবো আপনার আলোচনায়। মনিরা শারমিন অনেকক্ষণ মাথা নাড়ছেন, বুঝাই যাচ্ছে তার অনেক যুক্তি আছে, আপনি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, প্রথমত আমি একটু বলি যে ওয়াদুদ ভাইয়ের প্রতি সম্মান রেখে বিনয়ের সাথে বলতে চাই যে দেখেন, রিট পিটিশন আপনারা যে বারবার করে বলছেন, আমরা খুব আশা করেছিলাম যে হাসিনার লাইনে আসলে বিএনপি সরকার যাবে না। সত্যি সত্যি আমরা আশা করেছিলাম, কিন্তু দেখেন আমরা খুবই আহত হই যখন দেখি যে রিট পিটিশনের মানে যারা আসলে এর পক্ষে ছিলেন তাদের পরিচয় যখন আমরা জানি। এটা যখন আপনারা বলেন যে যে কোনো নাগরিক করেছে বা এটা করতেই পারে, তখন আমরা মানে আমাদের আসলে এটা উদ্যোগী হয়ে এই খবর নিতে হয় যে দেখেন গাজী কামরুল ইসলাম সজল উনি হচ্ছে রিট করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এবং বরিশাল 1 আসনে উনি হচ্ছে নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গাজী তৌহিদুল ইসলাম, উনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহ আইন সম্পাদক এবং বরগুনা 1 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মাহফুজুর রহমান মিলন রাজশাহী 1 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং উনিও আসলে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। সুতরাং রিট আসলে যে দলীয় আইনজীবী করেছে, এটি তো আমি মানে এটি আমার কথার মাধ্যমে প্রমাণিত, এবং এর বাইরে আরো কয়েকজন ছিলেন, জ্যোতির্ময় বড়ুয়া ছিলেন একজন। সুতরাং এই যে দেখেন যে আপনারা তো আসলে দলীয় কারণেই মানে দলের স্বার্থটাকে তো আপনারা আসলে সবচেয়ে বেশি দেখলেন। এখন দেখেন, এখানে কথায় কথায় সংবিধানের দোহাই দেওয়া হয়। সংবিধানের আলোকে যদি আসলে নির্বাচন হতো, এটা ওনারা স্বীকার করেন বা নাই করেন, সেটি তো এখন আসলে এই সময় হওয়ার কথা ছিল না। সেই নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে, কিন্তু ওনারা এটা স্বীকার করবেন না। এখন বিএনপির অবস্থাটা যেটা হয়েছে, সরকারের অবস্থা যেটা হয়েছে, যে সংসদেও দাঁড়িয়েও আসলে তারা এমন কথাই বলেন যে মানে যতটুকু তারা আসলে সংবিধানের বাইরে থেকে নিতে পারেন ততটুকু সংবিধানের বাইরে যান, এবং ওনাদের প্রয়োজন অনুসারে ওনারা সংবিধানটা দেখান আর কি। মানে যেখানে আসলে ওনাদের প্রয়োজন, যেখানে আসলে ওনাদের মন মতো সংস্কার করতে চান ওনারা, সেখানে ওনারা সংবিধানটা দেখান। তো খানিকটা সংবিধানের মধ্যে এবং খানিকটা বাইরে ওনারা আসলে ওনাদের ইচ্ছা মতো সংবিধানটাকে ব্যবহার করছেন, আর কিছু না। তো এই জায়গা আমি বলবো যে এটি আসলে রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক ঐকমত্যের বিষয়। সেখানে আসলে সংবিধানের রেফারেন্স টানা, এবং আমি খুব সম্মান রেখে বলছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনার আসলে এক ধরনের মানে ওনার একটা ভয়ঙ্কর একটা মানে খুব ভালো আর কি, আমি প্রশংসা করছি, ক্ষমতা আছে। সেটা হচ্ছে যে সংবিধান আমরা একটু একটু পড়ি, আমরা হয়তো আইনের ছাত্র না, কিন্তু সংবিধান আমরাও পড়ি এবং সেটা আমরা রাজনৈতিক ভাবে পড়ি। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরও কিছু জ্ঞান আছে, কিন্তু কোনো না কোনো ভাবে আসলে সংবিধানের নানান ব্যাখ্যা, ধরেন এই গণভোট নিয়ে কিন্তু এই একই মানুষ, এই জনাব সালাউদ্দিন আহমদ, এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন যে গণভোট তো সংবিধানের মধ্যে থাকতে হবে না, মানে জাতীয় স্বার্থে আমরা গণভোটের আয়োজন করতে পারবো, এটা সংবিধানের মধ্যে থাকতে হবে না। এটির ক্লিপ কিন্তু এখনো আমাদের কাছে আছে। সুতরাং এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড, সো এটা ডিনাই করার উপায় নাই। এখন এসে বলছে
বলছেন যে এটা তো সংবিধানের মধ্যে ছিল না, এটি আসলে ল্যাপস হয়ে যাবে, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা ল্যাপস যাতে হয়ে যায় সেটা নিয়ে ওনারা কথা বলছেন। সুতরাং এইটি আসলে যে প্রয়োজন অনুসারে সংবিধান দেখানো এবং প্রয়োজন অনুসারে আসলে গণ রায় উপেক্ষা করার যে প্রবণতা এবং যে রাজনৈতিক প্রশ্নে আমরা একমত হলাম, সেই রাজনৈতিক প্রশ্নটা আবার নতুন করে সংসদের মাধ্যমে নিয়ে আসা। দেখেন, ওনারা বলছেন যে ওনারা আসলে শপথ নেন নাই, এটার মাধ্যমে তো ওনারা আসলে এটা প্রমাণই করতে চাচ্ছেন যে মানে এই জুলাই সনদটা ওনারা ওনাদের মতো করে বাস্তবায়ন করবেন। ওনারা কিভাবে বাস্তবায়ন করবেন? ওনাদের সবসময় আসলে এই ক্ষেত্রে ওনারা 31 দফা দেখান। ওনারা 31 দফার আলোকে যেই যতটুকু মিল আছে কিছু কিছু ক্ষেত্রে ওনারা সেইভাবে করে সংস্কার করতে চান, এবং ওনারা এই কারণেই আমার মনে হয় যে ওনারা আসলে এই শপথটা নেন নাই, সেটা হচ্ছে ওনারা সংশোধনীর মাধ্যমে কিছু কিছু আবার অ্যামেন্ডমেন্ট করবেন, যেটা আবার পরবর্তীতে যে কোনো ভাবে আবার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে, এইভাবে করে সংবিধানের সংশোধনী আনতে চান। কিন্তু সেটি তো আসলে আমাদের লক্ষ্য ছিল না। আমরা যেখানে একমত হয়েছিলাম, সংবিধান সংস্কার পরিষদের কাজ হচ্ছে এটা গণপরিষদের মতো কাজ করবে, এবং এরা সংবিধান আপনারা নিজেদের মতো করে ব্যবহার করছেন। আমাদের কিন্তু এমপিদের হচ্ছে আমাদের এই কনস্টিটিউশন পাওয়ারটা দেয়া হচ্ছে। আমরা ফিরবো আপনার কাছে আবার, ওয়াদুদ ভাইয়া। জি, কি বলছিলেন? সংবিধান আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করছেন। দেখুন, সংবিধান কেউ নিজেদের মতো করে, বিশেষ করে গণতান্ত্রিক চর্চায় ফেসিস্ট হলে এক কথা, গণতান্ত্রিক চর্চা আমরা লালন করছি, ধারণ করছি, এবং আগামীতে গণতন্ত্র আরো কিভাবে গণমুখী হওয়া যায়, গণমুখী করা যায়, সেজন্য আমরা চর্চা করছি। বা আমরা একটা নতুন রাজনৈতিক ধারা, নতুন বলতে বিগত রাজনৈতিক ধারাকে বাদ দিয়ে আমরা চাচ্ছি। অতএব আমরা সংবিধানকে ব্যবহার করতে চাচ্ছি বা অপব্যবহার করতে চাচ্ছি, কথাটা সঠিক নয়। আমরা সংবিধানের মধ্যে থেকেই সব কাজগুলো করতে চাচ্ছি। এই কাজ করতে গিয়ে যদি আমি একবার বলছি যে সংবিধানের সংশোধন দরকার হলে সেটা আমরা করব। সংবিধান যেমন বাইবেল না, সেটা যেমন সত্যি আমরা সংশোধন করব, আমরা এবং বিরোধী দল মিলেই করব। তো তাহলে এখানে তো আমি দ্বিমতের কিছু দেখি না। আর বিএনপি বা সরকার দল কিন্তু একবারের জন্যই বিরোধিতা করেনি, এই গণভোটের বিরোধিতা করেনি, এবং সংসদে এসেও করেনি, সরকারে এসেও করেনি। করলে কে করছে? কোর্টে কেউ এটার ব্যাপারে রিমিডি চেয়েছে অথবা কোর্টে গেছে। তারা কারা? আমি ধরলাম যে মনিরার বক্তব্য অনুযায়ী ধরে নিলাম যে তারা বিএনপি সমর্থিত। এখন দেখুন, বাংলাদেশের যে চর্চা আমরা দেখে আসছি অতীতে, এটা কোনো সরকারি দল, বিরোধী দল, এই রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো সরকারি এজেন্সি না, যে এটা পুলিশ বাহিনী না, এটা র্যাব বাহিনী না, যে একটা শৃঙ্খলিত বাহিনী। এরা লাইনের বাইরে গেলে এদের ব্যাপার আছে, ব্যাপারটা তাই না। রাজনৈতিক দলের অনেক ভিন্নমত থাকতে পারে, দলের ভিতরে ভিন্নমত থাকতে পারে। সেই ভিন্নমতের উপর যদি আমরা স্টিম রোলার চালাই, সেটা যেমন মানে মানানসই না। কেউ কিন্তু বিএনপির বা কোনো দলের চাকরি করে না। বিএনপির মধ্যে থেকে বা জামাতের মধ্যে, এনসির মধ্যে থেকেও কেউ কোর্টে যেতে পারে। যেমন আপনি কি মনে করেন দলের পদাধিকার কোনো ব্যক্তি দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? আপনি একটু ওয়েট করেন। যেমন ধরুন যে ফজলুল হক সাহেব যে সকল বক্তব্য দিয়েছে কিছুদিন আগে, যে বক্তব্য নিয়ে হয়তো বিরোধী দলের নেতারা যেমন বিক্ষুব্ধ হয়েছে, ফজলুল হক সাহেবের ওই বক্তব্যের সাথে কি বিএনপি একমত? কিন্তু সেই ফজলুল হক সাহেব তো বিএনপির নেতা এবং বিএনপির এমপিও হচ্ছে। কিন্তু ফজলুল হক সাহেবকে আমরা একটা শাস্তি দল হয়তো দিয়েছে, আমি করলে আমাকেও দিত, সেটা কি ওনাকে একটা বহিষ্কার করা হয়েছে বা ওনার পদ স্থগিত করা হয়েছে, পরবর্তীতে এটা আবার উদ্যোগ করা হয়েছে। কারণ একটা মানুষের শাস্তি চিরদিন থাকতে হয় না, সবসময় থাকা দরকার নেই। তো এখন ফজলুল হক কি বিএনপির সবকিছু করে বক্তব্য দিতে হবে? এটা ফজলুল হক সাহেবের অধিকারকে ক্ষুণ্ণ করা হতো। অতএব এখন বিএনপির মানে এটা শৃঙ্খলা আছে, বিএনপি নিবে। প্রয়োজন যদি মনে করে বিএনপির একটা সমর্থক কেন কোর্টে গেল, সেটা বিএনপি কোয়ারি করবে, কিন্তু তাকে কোর্টে যাওয়ার অধিকার, খর্ব করার অধিকার বিএনপির নাই। বিএনপি করলেও বিএনপির নাই। সে যদি বিএনপি সমর্থক হয়, আমি ধরে নিলাম মুনিরার কথাটা সঠিক যে ওরা বিএনপি সমর্থক অথবা বিএনপি সদস্য, তারা যদি যায়, সেটা কিন্তু গণতন্ত্রেরই চর্চা। একই দলের থেকেও সে কিন্তু ভিন্নমত পোষণ করলো। সে ভিন্নমত পোষণ করলে আমার তো কিছু করার নাই, আমার করার আছে টুকু আমাদের চেয়ারম্যান ইচ্ছা করে তাদেরকে পানিশমেন্ট দিতে পারবে, কিন্তু সে তো কোর্ট থেকে ফিরবে না। ধরেন তাকে বহিষ্কার করলো, আমরা দূর করতে পারি, দল দূর করতে পারে যে তুমি কেন আমাদের বলের মতামত না নিয়ে কোর্টে গেছো, শাস্তি দিতে পারবে। কিন্তু এর অর্থ এই নয় সে কোর্ট থেকে ফিরে আসলো। অতএব এটাও তো গণতন্ত্রের লঙ্ঘন যে একজন কর্মী, একজন সমর্থক বা একজন নাগরিক যদি কোর্টে যায়, বিক্ষুব্ধ হয় দলের উপরে বা দলের সাথে ভিন্নমত পোষণ করে, আমি কেন সেখানে হস্তক্ষেপ করব?
এটা তো গণতন্ত্রের চর্চার বাধা। অতএব আপনারা একদিকে গণতন্ত্র চান, আরেকদিকে আমরা মানে ফেসিস্ট হয়ে যাই, সেটাও চান। এটা কোন দিকে যাবো তাহলে? আমাদেরকে তো একটা জায়গায় থাকতে হবে, ফেসিস্ট হওয়া যাবে না, গণতন্ত্র লালন করতে হবে। এর মধ্যে মানুষের অধিকার, স্বাধীনতা, তার যে ব্যক্তি স্বাধীনতা, সেটাও তো দিতে হবে। তো আমি মনে করি এটাকে বিএনপিকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। শেষ করতে বিএনপি হবে। সমর্থিত কি সমর্থিত না সেটা আমি জানি না, এটা মুনিরা বললো, খবর নেব। কিন্তু প্রশ্ন হলো যে তারা যে কোর্টে গেছে, এটা তাদের অধিকার, এটার জন্য বিএনপিকে দায়ী করা ঠিক হবে না। কিন্তু অদূত ভূঁইয়া, গণভোটের পক্ষে কথা বলার কারণে ছাত্র দলের একজন কিন্তু পদ হারিয়েছে। সেটা আমার জানা নাই। আমার মানে সব তথ্য তো আপনার জানা থাকবে না, আমারও জানা থাকবে না, জানা নাই। যদি পদ হারায়, তাহলে নিশ্চয়ই শুধু গণভোটের পক্ষে কথা বলার জন্য হারায়নি, নিশ্চয়ই আরো কোনো কারণ থাকতে পারে, শৃঙ্খলা পরিবর্তন কোনো কাজ করেছে হয়তো, এরকম কিছু থাকতে পারে। এ ব্যাপারে বিএনপি তো এখনো প্রকাশ্যে বলেনি যে আমরা গণভোট মানি না। আমরা সামনের দিনগুলোতে সংসদের আসলে অবস্থা কি হয় সেটি আমরা দেখব, সবারই নজর থাকবে। আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ওয়াদুদ ভাই অনেক ধন্যবাদ এবং মুনিরা শারমিন আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে। ঈদ যাত্রায় বিশেষ করে সড়ক দুর্ঘটনার খবর এবার কম বেশি আমাদের সবারই নজর কেড়েছে, কারণ ঈদ যাত্রা শুরুর আগে থেকেই ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা আমরা দেখেছি। তারপর বরযাত্রী নিয়ে ফেরার যেই দুর্ঘটনা সড়ক পথে সেটি দেখেছি। আজকেও একটি বাড্ডায় এক সড়ক দুর্ঘটনা একজন মারা গেছেন, সে খবর আছে যখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। যুক্ত হয়েছেন আমাদের সাথে মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। অনেক ধন্যবাদ। স্বাগত ৭১ চ্যানেলে যুক্ত হয়েছেন আপনি আমাদের। একটু বলবেন, আপনারা একটি পরিসংখ্যান দিয়েছেন যে এবার এই যাত্রায় ৩৯৪ অর্থাৎ ৪০০ জনের মতো মানুষ মারা গেছে আমরা বলতেই পারি, এবং ৩৭৭টি দুর্ঘটনা হয়েছে সড়ক, রেল এবং নৌপথে। আপনারা সেটা বলছেন। এই সংখ্যাটি কতটুকু আপনারা যাচাই বাছাই করেছেন? কারণ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে এই সংখ্যা কিছুটা হলেও কম, অথবা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এত মানুষ মারা যায়নি, এই সংখ্যা আরো কম। দেখুন, আসলে আমাদের এই সংখ্যা এখানে যাচাই বাছাই করা মানে হলো যে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করা। আমরা গণমাধ্যম অর্থাৎ সেকেন্ডারি সোর্সের তথ্য ব্যবহার করি। সেকেন্ডারি উৎসে কিন্তু সব ঘটনা পাওয়া যায় না, এটা আপনাকে ভাবতে হবে এবং আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা পাশাপাশি আরো একটা ডাটা কিন্তু এই প্রেস রিলিজের সাথে বলেছি, সেটা হলো ঢাকার পঙ্গু হাসপাতালে একই সময়ে, অর্থাৎ আমরা 15 দিনে সড়ক, রেল, নৌপথ মিলিয়ে 3 পথে পেয়েছি 77 দুর্ঘটনা, 394 জন নিহত এবং 1278 জন আহত। 12-3 হয় 1500, যেটা সারা বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্য। কিন্তু ঢাকার শুধু পঙ্গু হাসপাতালে 2500 রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছে, এবং বিভাগীয় হাসপাতালগুলো, জেলা সদর হাসপাতালগুলো এবং সারা বাংলাদেশের হাসপাতালের সংখ্যা কিন্তু 4000। আমার সামনে আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকি। সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতাল, প্রোঅ্যাক্টিভ হাসপাতাল। এই হাসপাতালে দৈনিক কমপক্ষে 20 জন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়। তাহলে বাংলাদেশের দুর্ঘটনার ভয়াবহতার চিত্রটা কি? আপনি আমার রিপোর্ট মানছেন না, বা বিআরটি কম দেখিয়ে তৃপ্তি নিচ্ছেন, ডেকু নিচ্ছেন, কিন্তু জাতিসংঘ কিন্তু এইসব রিপোর্ট মানছে না। WHO এইসব রিপোর্ট মানছে না। WHO বলছে আপনারা যে সংখ্যা প্রকাশ করতেছেন তার মধ্যে প্রকৃত হতাহতের বড় ফারাক আছে, এই কথাটা কিন্তু জাতিসংঘ স্পষ্টত বলতেছে। সুতরাং WHO বলতেছে, WHO আমরা যখন সারা বাংলাদেশে পত্র পত্রিকা থেকে বছরব্যাপী 8000 নিহতের সংখ্যা তুলে আনতে পারি বা 15000 আহতের সংখ্যা তুলে আনতে পারি, তখন কিন্তু WHO বলতেছে তোমার এখানে এই বছর মারা গেছে 35,000, 36,000 মানুষ এবং আহত হয়েছে 1.5 লক্ষ মানুষ। আমরা হাসপাতালগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখতে পাই ঘটনার ভয়াবহতা কি। এখন আগে একটা সরকার ছিল যে সরকার তথ্য লুকোচুরি করার চেষ্টা করেছিলেন এবং তথ্য লুকোচুরির মধ্য দিয়ে একটা দায় এড়ানোর চেষ্টা করেছিলেন। নতুন সরকারের কাছে আমরা কিন্তু এটা প্রত্যাশা করি না। আশা করি নতুন সরকার নতুন ভাবে
পদক্ষেপ নেবেন। এবং আজকে আপনি দেখুন, যদি আমরা ইসরায়েল যুদ্ধের সাথে যদি তুলনা করি, একটি দেশে ইসরায়েলে অথবা ইরানে যে পরিমাণ মানুষ মারা গেছে এই যুদ্ধে, ঠিক বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার কম নয়, বরঞ্চ কোনো ক্ষেত্রে বেশি এই আমার কাছে সড়কের মনে হয়। দুর্ঘটনা আমরা তো আসলে সারা বছরে কম বেশি আলোচনা করি, কিন্তু যখন আলোচনা হয় তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ, অভিযান, অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়, মিটারিং করা হয়, কত স্পিডে গাড়ি চলবে কি চলবে না এগুলো, কিন্তু তারপরেও কেন হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না? আসলে মূল সংকটটা হলো সদিচ্ছা। সদিচ্ছাটা আমরা কোনো সরকারের পক্ষে দেখি না। মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, উনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছেন এবং উনি প্রায়ই একটা সময়ের ব্যবধানে এই সংখ্যাটা প্রকাশ করেন এবং ঈদের পরেও প্রকাশ করেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি বলছিলেন না কেন সমাধান হয় না। উনি যখন এই ধরনের সংখ্যা প্রকাশ করেন, অতীতে সরকারগুলো যে ধরনের রিয়াকশন দিয়েছে, বর্তমান সরকারের রিয়াকশন একই রকম। মানে কেউ আমলে নিতে চাচ্ছে না। প্রথম কথাটা হলো যে এটা আমলে নিতে হবে, গুরুত্ব দিতে হবে যে এরকম ঘটনাটা কেন ঘটে, গুরুত্বটা দিচ্ছে না। এটা হলো একটা সংকট তৈরি হয়েছে। আসলে আমাদের যে কোনো কারণেই হোক, সারা পৃথিবীর যে গণপরিবহন রয়েছে, যে সিস্টেমে গণপরিবহন চলে, আমাদের দেশে সেই গণপরিবহনটা গড়ে ওঠে নেই এবং এটাকে গড়ে ওঠানোর জন্য কেউ চেষ্টাও করে নেই। আসলে কোনো ভিশনারি কারো কোনো চিন্তা নেই। এখন মোজাম্মেল হক চৌধুরীরা যে সংখ্যাটা দেন, এটা আমরা দেখে আতঙ্কিত হই, অস্বস্তি বোধ করি। এখন সরকার পক্ষ যদি আতঙ্কিত এবং অস্বস্তি বোধ না করেন এবং গতানুগতিক বক্তব্য দিয়ে শেষ করে দেন, তাহলে এটা সম্ভব নয়। এই কারণে আসলে এই সংক্ষিপ্ত এটা সমাধান নয়, এটা একটা ভিশনারি চিন্তা লাগবে এবং আমরা কিভাবে সমাধান করব সেটা দিকে যেতে হবে। আপনি ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় ড্রাইভার রেস্ট নেন, হেল্পার দিয়ে গাড়ি চালিয়ে নেন অনেকখানি, যে তুই চালা, পরে আমি আবার চালানো শুরু করব। আপনি বলুন তো, ওই হেল্পারে কিন্তু ড্রাইভিং লাইসেন্সই নেই, এটা এটা কে দেখবে? কিন্তু আমরা সবসময় করি কি, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, খুব সুন্দর যাত্রা হয়েছে, কোনো সংকট হয় নাই। কিন্তু মানুষ তো ফিল্ডে থাকে, তারা ভুক্তভোগী। এখন যদি সরকারের পক্ষ থেকে আসলে এটা অনেক ধরনের আলোচনা হয়েছে কীভাবে সমাধান, আমার ব্যক্তিগতভাবে যতটুকু অভিজ্ঞতা আছে সেটা হলো, যদি গণপরিবহন ব্যবস্থাটাকে পরিবর্তন করা না হয় তাহলে এটা সম্ভব না। আপনি নিশ্চয়ই জানেন, ইউরোপের দেশের যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু সবসময় গাড়ি অফিসে নিয়ে যায় না। কেন যায় না? তারা মনে করে গণপরিবহনে তার জন্য স্বাচ্ছন্দ্য এবং ব্যয় সংকোচ হয়। কিন্তু আমাদের দেশে আপনি খেয়াল করবেন, আপনি সব কথা বাদ দেন, রাজধানী ঢাকাতে কোনো গণপরিবহন রয়েছে যে আপনি স্বস্তি মতো উঠতে পারবেন? ধরুন মহিলাদের তো গণপরিবহনে ওঠাটা সম্ভবই না, যেখানে পুরুষরাই উঠতে পারছে না। এত অনিরাপদ, যদি খালি আপনার যাত্রী উঠা নামার জন্য সমস্যা হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না কি হবে? আর একটা বিষয় যেটা, সেটা হলো যে এইখানে এটাকে দেখভাল করার মতো লোক নেই। আপনার মনে আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় যে পরিবহন নেতা যিনি ছিলেন শাহজাহান খান, উনি বললো গরুটা চিনতে পারলে উনি ড্রাইভিং করতে পারবে। হাস্যকর ব্যাপার, তুচ্ছতাচ্ছিল্য করা, এই মৃত্যুটা তুচ্ছতাচ্ছিল্য করা। কিন্তু আমরা জানি এই সড়ক দুর্ঘটনা যার ফ্যামিলির লোক মারা যায় তারা বুঝে তারা কি হারালো। কিন্তু এই সরকারের পক্ষ থেকে এটা একটা গতানুগতিক ঘটনা মনে করা হয়। এমনকি শুনলে আমরা অবাক হবেন, কারো অ্যাটিচিউডটা এমন যে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু তুল্যমূল্য বিচারটা করা সুযোগ থাকে না। যেটা মোজাম্মেল হক চৌধুরী বলছিলেন যে এই মুহূর্তে যুদ্ধে যত লোক মারা গেছে, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধে, আহত যারা হয়েছে, এবং আমার যতদূর মনে হয়, আমি জানি না, আহত সংখ্যাটা সম্ভবত অনেক বেশি। এবং এটার সাথে যদি বাংলাদেশ সড়ক দুর্ঘটনার তুল্যমূল্যর হিসাব আনা হয় সামনে, তাহলে চিত্রটি মোটেই সুখকর নয়। আমি জানি না এই সরকার বা যে কোনো সরকার, এখানে বারবারই বলা হয় যে যেমন কিছু কিছু সেক্টরে আসলে বলা হয় যে সিন্ডিকেট বা তাদের যে প্রভাব, সেটি কোনোভাবে ভাঙা যায় না এবং কখনোই এটা সমাধান হয় না। বিশেষ করে সড়কের কথা বলি, আমরা যদি বাজারের ব্যবস্থার কথা বলি, এটি সরকার পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এই জায়গাগুলো একই রকম থাকে। আমরা মোজাম্মেল হক সাহেবের কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটি হলো যে এবারের দুর্ঘটনা যে ঘটেছে, একটু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, অধিক সংখ্যক লোক মারা গেছে। এক দুর্ঘটনা 2 জন 1 জন এরকম নয়, অনেক বেশি মারা গেছে, 10 জন 8 জন 11 জন 12 জন এরকম। এবার এরকম হলো কেন? আপনার কি মনে হয়, আপনার যে অভিজ্ঞতা দীর্ঘদিন, আপনার কি মতামত? মোজাম্মেল হক
চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি কি আমাদের জি, শুনতে অতিথির প্রশ্ন শুনেছেন? আমি একটা প্রশ্ন করেছিলাম না, আপনাকে। শুনিনি, আমি শুনতে হ্যাঁ, পাইনি। আমার প্রশ্নটা ছিল যে এবার দুর্ঘটনার মাত্রাটা ছিল বেশি, এবং আপনি দেখেছেন প্রতিটা দুর্ঘটনায় লোক সংখ্যা মারা গেছে অনেক বেশি, 4 জন অতিরিক্ত মেজরিটির দুর্ঘটনা ঘটেছে। এবার এরকম হলো কেন? দেখুন, আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, এইবারে আসলে দুর্ঘটনা বেড়েছে 8.95%, নিহত 8.2626%, আহতর সংখ্যা বেড়েছে 21.05%। কিন্তু আমরা যেটা দেখেছি, বিগত দুটো ঈদে মালিক এবং শ্রমিকদের নেতাদের প্রভাব বিস্তার করার সুযোগ ছিল না। সড়ক পরিবহন উপদেষ্টা মহোদয় আসলে কঠোর অবস্থানে ছিলেন, ফলে নিয়ন্ত্রক সংস্থা ভালোভাবে কাজ করতে পেরেছেন। আর মন্ত্রী যখন সড়ক পরিবহনের বড় বড় নেতাদেরকে সাথে নিয়ে মনিটরিং করতে যান, তখন কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক পেয়ে যায় মালিকেরা, যার কারণে পরিবহন সেক্টর কিন্তু একটা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, যেটা আমরা ভাড়ানো রাজ্যের মধ্যে দেখেছি এবং দুর্ঘটনা বাড়ার ক্ষেত্রেও দেখেছি। আসলে আমরা বারবার বলি পরিবহন সেক্টরে মাফিয়া আছে, মাফিয়া আসলে থাকে না। সরকার নিজেই মালিক সমিতির নেতাদেরকে মাফিয়া হিসেবে বানাই ফেলে। কারণ বাংলাদেশ বাস মালিক সমিতি এবং বাংলাদেশ বাস শ্রমিক ফেডারেশন, এই দুটো কিন্তু সংগঠন কি, যখনই সরকার পল্টি দেয়, যখনই সরকার পরিবর্তন হয়, তাদের নেতা ফট করে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে সরকারের জ্যাকেটটা গায়ে দেয়। তখন তারা মন্ত্রী আর তারা একাকার হয়ে যায়। যেন এখন ব্যাপারটা হলো যে নিয়ন্ত্রক সংস্থা যাদের নিয়ন্ত্রণ করবার কথা, যে সমস্ত বাসগুলোকে নিয়ন্ত্রণ করবার কথা, উল্টো মালিকরাই সরকারের ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে। যেটা আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় তারা কিন্তু এটা পারেনি, এই ধরনের প্রভাব ছিল না। সে কারণে অন্তর্বর্তী সরকারের দুটো ঈদে খানিকটা স্বস্তির সুবাতাস ছিল, যেটা সর্বমহলে প্রশংসিত ছিল। ধন্যবাদ মুজিবুল হক চৌধুরী। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় একেবারে শেষ। একই সাথে ধন্যবাদ সরদার ফরিদ আপনাকেও। আগামীতে আবারও কথা হবে। দর্শক, ৭১ জানালে আবারও নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে।